আরজি কর, এই নামটা আজ ভারতের বিভিন্ন রাজ্য তো বটেই, ভারতের বাইরে পৃথিবীর হয়তো অনেক দেশেই এই নামটার সাথে আজকে মানুষের পরিচয় ঘটেছে এখানে নির্মম যে ঘটনা ঘটেছে তার সাথে। যে নামটা মানুষের মনে নতুন করে বিপ্লবী চেতনার বিকাশ ঘটিয়েছে, মানুষের শিরদাঁড়া সোজা করার মন্ত্র গেয়ে চলেছে স্লোগানের মাধ্যমে প্রতিদিন। আমরাও বিচার চাই, আরজি কর, আমরা বিচার চাই। খুব বেশি কথা না বলে আজকে ঘটনাটা শুরু করে দেব। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত। তাও বলে রাখছি, অনেকেই মনে করেন ঘটনাগুলো হয়তো সত্যি না। যদি মনে হয় সত্যি না, তাহলে তাদের কাছেও অনুরোধ রইল ঘটনাগুলো গল্পের আকারেই নেবেন। শুরু হচ্ছে আজকের ঘটনা। সরকারি হসপিটাল মানেই আমরা জানি সেখানে কিরকম ঠিক ভিড় হয়। কত দূর দূর থেকে লোকরা এসে লাইন দেয় ঘন্টার পর ঘন্টা। তারা আবার কেউ কেউ হসপিটাল চত্বরেই থেকে যায়, আবার কেউ কেউ ডাক্তার দেখানোর জন্য আগের দিন এসে সেখানে লাইন দিয়ে থাকে। পায়েল ভর্তি হয়েছিল আরজি করে পেটে ব্যথা নিয়ে। এরপর জানতে পারে তার ওটা অ্যাপেন্ডিক্সের ব্যথা, এবং অপারেশনটা সেই মুহূর্তে না করলেই নয়। তার দাদা সদ্য কলকাতাতে চাকরি পেয়েছে ঠিকই, কিন্তু মাইনে তখনও খুব একটা বেশি না। এদিকে পায়েলের বাড়ির অবস্থা খুব যে ভালো তা বলা যায় না। বাড়িতে তার বাবা মা রয়েছে। বাবা সামান্য অসুস্থ, দাদা এখানে থাকে। মা বাবাকে দেখতেই ব্যস্ত, তাই দাদার হাত ধরে সে কলকাতায় এসে এই আরজি করে ভর্তি হয়ে যায়। ছোট বোনকে রেখে দাদা হসপিটাল থেকে আর নিজের যেখানে থাকে সেই মেসে ফিরে যায়নি। এর ওপর যখন জানতে পারে যে এরকম একটা বাজে অবস্থা, অপারেশন করতেই হবে, ফিমেল ওয়ার্ডে তো সবসময় ছেলেদের ঢোকা অ্যালাউ করে না, তাই সে তার মাকে কন্ট্যাক্ট করে এবং মাকে বলে তুমি যত তাড়াতাড়ি পারো এখানে চলে আসো, তোমাকে এখানে প্রয়োজন আছে। পায়েলের মাও ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে যায় যে কি হবে না হবে। যা হোক, এইসব করে তিনি তার হাজবেন্ডকে ওখানে তার অন্যান্য যে ভাইরা রয়েছে তাদের কাছে রেখে তিনি চলে আসেন কলকাতায়। এসে দুদিন ধরে ওখানেই রয়েছেন। পায়েলের অপারেশন হবে, তার জোগাড়জাত হচ্ছে, সব কিছু মোটামুটি ঠিকঠাক। পরের দিনই তার অপারেশন হবে। অপারেশনটাও খুব ভালোভাবে হয়ে গেছিল পায়েলের, কিন্তু সেই দিনকে অনেকটা রাত অবধি পায়েলের দাদা ঘোরাফেরা করছিল ওই হসপিটাল চত্বরে। এর আগে বলে রাখি, পায়েলের দাদার কিন্তু একটা হিস্ট্রি আছে এবং সেটা বেশ প্যাথেটিক। আসবো এর পরের ঘটনাতে। রাস্তায় যখন ঘোরাফেরা করছে, হঠাৎ তার চোখ পড়ে তার খুব চেনা পরিচিত সেই বন্ধুর দিকে। ছোটবেলা থেকে একসাথে তারা বড় হয়েছে, স্কুলও কাটিয়েছে একসাথে, কলেজটাও একসাথেই করেছে। কিন্তু পরে সে যখন দেশ ছেড়ে, মানে তাদের গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে, আর যোগাযোগ হয়নি সেই বন্ধুর সাথে। হঠাৎ করে রাজীবকে দেখে পায়েলের দাদা অর্থাৎ বিমল ভীষণ অবাক হয়ে যায় যে এত রাত্রে রাজীব হসপিটাল চত্বরে কি করছে। সে দৌড়ে যায় রাজীবের কাছে, গিয়ে জিজ্ঞাসা করে, রাজীব, তুই এখানে কি করছিস? কার কি হয়েছে? বিমলকে দেখে রাজীব সেদিন আর চোখের জল রাখতে পারেনি ধরে। সে হাউ হাউ করে কেঁদে ফেলে বিমলকে জড়িয়ে ধরে। বিমল তাকে একটু ধাতস্থ হতে বলে, তারপর জিজ্ঞেস করে কার কি হয়েছে। এরপর যে কথাটা বিমল শুনেছিল, তার পায়ের তলার মাটি সরে গেছিল। রাজীবের বোন মালা, যাকে বিমল ছোটবেলা থেকে ভালোবাসত। বাড়ির কেউ জানতো না ঠিকই, কিন্তু দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত। রাজীবরা ব্রাহ্মণ। তারা বড় হতে হতে এটা বুঝতে পারে যে তাদের বাড়ি থেকে
কোনো দিন এই সম্পর্ক মেনে নেবে না, কারণ তাদের বাড়ি প্রচণ্ড গোঁড়া। তারা চায় কোনো ব্রাহ্মণ ছেলে হলে তবেই মেয়েকে বিয়ে দেবে। এদিকে রাজীবের সাথে বিমলের এত ভালো সম্পর্ক, সেই বন্ধুত্বই যদি নষ্ট হয়ে যায় তাই নিয়ে বিমলও প্রচণ্ড টেনশনে ছিল। আর এদিকে মালা নিজেও চাইছিল না বাবা মার মনে কষ্ট দিয়ে বিমলের হাত ধরে বেরিয়ে যেতে। শেষমেশ তারা স্থির করে তাদের সম্পর্কটাকে তারা সেখানেই থামিয়ে দেবে। তাই অচিরেই সম্পর্কটা শেষ হয়ে যায়। এরপরই বিমল সেখান থেকে চলে আসে কলকাতাতে। কলকাতায় তার এক মামা ছিল, আর সে প্রথমে মামার বাড়িতেই উঠেছিল। বেশ কয়েক বছর সে মামার বাড়িতেই কাটিয়ে দেয়। ওখান থেকেই চাকরি করতে শুরু করে। তারপরে আস্তে আস্তে ঘরেরও প্রবলেম হয়, এদিকে মামার ছেলে মেয়েও বড় হচ্ছে। শেষমেশ বিমল তার বাড়ি ছেড়ে দেয়, মানে মামার বাড়ি ছেড়ে দেয়, এবং ছেড়ে দিয়ে সে একটি মেস ভাড়া নেয়। এর মধ্যেই বলেছিলাম যে বিমল একটা নতুন চাকরি পাবে। সেখানে অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছে এবং তারা তাকে সিলেক্টও করে নিয়েছে। ঠিক পরের মাসেই তার সেখানে জয়েনিং আছে। এই নিয়ে বিমল ভীষণ আনন্দে ছিল। কিন্তু এই সব কিছু আনন্দ যখন সে রাজীবকে দেখে মনে মনে ভেবেছিল শেয়ার করবে, তার আগেই রাজীব যে কথাটা বলেছিল, বিমলের সেই আনন্দ এক নিমেষে যেন মাটি হয়ে যায়। সে তার চোখের সামনে যেন সম্পূর্ণ অন্ধকার দেখেছিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল বিমলের, কিন্তু নিজেকে কোনো রকমে সে সংযত করে নেয়। রাজীব বলেছিল তার ছোট বোন মালা, যাকে সে প্রচণ্ড ভালোবাসত, বাড়ির সকলের আদরের সেই বোন, অত্যাচারিত হয়েছে গ্রামেরই 3টে ছেলের দ্বারা। এবং তার এই যে ক্ষত এতটাই ভয়ঙ্কর, এতটাই মারাত্মক যে সে মন থেকে তো মেনে নিতে পারেনি, বরং বাড়িতে এসে সে এই অবস্থাতেই সুইসাইড করতে যায়। কোনো রকমে তাকে বাঁচানো হয়, এরপর হসপিটালে নিয়ে আসা হয়। ডাক্তার দেখে বলেছে ওর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। কি হবে কেউ বলতে পারছে না। 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না, তার কোনো হুঁশ নেই। এই সব শুনে বিমলের সেদিন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। তার গলার কাছে কান্না এসে যেন পাক খাচ্ছিল, আর অঝরে চোখ দিয়ে জল বেরাচ্ছিল। সে চাইছিল দৌড়ে গিয়ে একবার মালাকে জড়িয়ে ধরতে। পুরাতন কথাগুলো তাকে বারবার আরো বেশি করে কষ্ট দিচ্ছিল। তার চোখের সামনে পুরাতন সেই সুন্দর স্মৃতিগুলো যেন আরো বেশি বেশি ভেসে আসতে লাগে। কোথায় যেন তার মনে একটু হলেও স্বপ্ন ছিল, যখন সে বড় চাকরি পাবে, গিয়ে যখন সে রাজীবের সামনে দাঁড়াবে, কাকু কাকিমার সামনে দাঁড়াবে এবং মালাকে বিয়ের প্রস্তাব দেবে, হয়তো তারা রাজি হয়ে যেতে পারে। তাদের যে ধ্যান ধারণা রয়েছে ব্রাহ্মণ ছেলে না হলে বিয়ে দেবে না, হয়তো সেই ধ্যান ধারণার পরিবর্তন হতে পারে। কোথায় যেন এই সুপ্ত বাসনা বিমলের মনে ছিল। তাই সে সম্পর্ক না রাখলেও যখন এই কথাটা হয় বা সে যখন জানতে পারে, সে যেন প্রচণ্ড ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল রাজীবকে সে সব কথা বলে দিক। সে সঙ্গে সঙ্গে রাজীবকে জিজ্ঞাসা করে যে মালা কত নম্বর রুমে রয়েছে, মালা কোথায় রয়েছে, সেখানে একবার সে যেতে চায়। রাজীব নিয়ে যায় বিমলকে। দূর থেকে বিমল মালাকে দেখে। সেখানে ঢোকার কোনো পারমিশন ছিল না। সেদিনকে অঝরে চোখ দিয়ে জল পড়ছিল বিমলের। বিমল রাজীবের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। দুই বন্ধু মিলে সেদিনকে হসপিটালের ওই করিডোরে বসে বসে সারা রাত চোখের জল ফেলে। এরপর বিমল
নিচে নেমে আসে, সাথে রাজীবও নেমে আসে। হসপিটাল চত্বরেই একটা জায়গায় তারা বসেছিল দুজনে। অনেকটা সময় বসে থাকতে থাকতে হঠাৎ করে বিমলের চোখ লেগে যায়। কখন বিমল যেন ঘুমিয়েও পড়ে। ঘুমের ঘোরে সে যেন বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে রয়েছে মালা। বিমলের মাথায় সে যেন হাত বুলিয়ে বলছে, শেষ মুহূর্তে তোমার সাথে তাহলে দেখা হয়ে গেল বলো। এই কথাটা শুনেই বিমলের যেন ঘুম ভেঙে যায়। সে ধড়ফড় করে ওঠে, উঠে পাশে দেখে রাজীব নেই। সে সাথে সাথে রাজীবকে ফোন করে। রাজীব শুধু বলে, আমি ভেতরে এসেছি, একটা ফোন এসেছিল, ওপর থেকে কল করেছিল ইমিডিয়েট আসার জন্য, তুই বস, আমি যাচ্ছি। রাজীবের গলার স্বরটা তখন বিমলের মোটেই ভালো লাগেনি। বিমল তাকে জিজ্ঞাসা করে, মালার কি হয়েছে? কিছু হয়নি তো রে মালার? রাজীব তখন কান্নায় ভেঙে পড়ে, শুধু একটা কথা বলে, মালা আর আমাদের মধ্যে নেই। এই কথা শুনে বিমল হাউ হাউ করে কেঁদে ফেলে, দৌড়ে যায় রাজীবের কাছে। এরপর সে মালাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কাঁদে। রাজীব ভীষণ অবাক হয়েছিল বিমলের এরকম কান্না দেখে, কিন্তু সেই মুহূর্তে রাজীব কিচ্ছু বলেনি। এরপর পায়েলকে সুস্থ করে পায়েলের মা বাড়িতে নিয়ে আসে। সব ব্যবস্থা বিমল করে দিয়ে গেছিল। বিমলের মামাও ছিল বিমলের মায়ের সাথে। এরপর রাজীব আর বিমল যখন মালাকে বাড়ি নিয়ে যায়, সেদিনকে বিমলের কথা বলার মতো অবস্থা ছিল না। দেখে বোঝা যাচ্ছিল সে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। সব কাজ শেষ হয়ে গেলে পারে সেদিন বিমল রাজীবকে তার ভালোবাসার কথা খুলে বলেছিল। তখন আর কিছু করার ছিল না রাজীবের। রাজীব শুধু বিমলের হাত ধরে বলেছিল, হয়তো এই কথাটা আগে জানলে আর কেউ না থাকুক, আমি অন্তত তোর সাথে থাকতাম, হয়তো আজকের এই দিনটাও আর দেখতে হতো না, কিন্তু এখন সব শেষ। এই ছিল বিমলের আর মালার শেষ পরিণতি। ঘটনাটা প্রচণ্ড কষ্টের। আর সত্যি কথা বলতে এই ঘটনাটা শেয়ার করেছে বিমল নিজে। বিমল আমার খুব চেনা জানা একজন মানুষ, যার সাথে আমারও পরিচয় হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেছে। আর এই ঘটনাটা যখন বিমল আমাকে বলে, সেদিনকেও বিমল প্রচণ্ড কান্নাকাটি করেছিল। আমি কখনো ভাবিনি এই ঘটনাটা শেয়ার করব, কিন্তু বিমলের অনুমতি নিয়ে এই ঘটনাটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। জিজ্ঞাসা করব না আপনাদের কীরকম লাগলো, কারণ এরকমই একটা নারকীয় ঘটনা কদিন আগেই আমরা জানতে পেরেছি। জানা নেই মানুষরূপী এই নরখাদকগুলোর আদৌ শাস্তি হবে কি না, কিংবা ভবিষ্যতে আরও এমন ঘটনার সম্মুখীন আমরা হব কি না। তবে আশা রাখি যে একদিন না একদিন সত্যি এদের শাস্তি হবে।